আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ। ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা দেশ। পরিবার ও দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে। আরো জানাচ্ছেন শাকিলা করিম। মঙ্গলবার ভোর ৬টা ক্ষমতা ও বিরোধী রাজনীতির দুই মেরুর এক প্রভাবশালী চরিত্র, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির গুরুত্বপূর্ণ নেত্রী, যার দীপ্ত হুঙ্কারে রাজপথে এক হতো বাংলার আপামর জনতা, সেই জননী বেগম খালেদা জিয়ার জীবনাবসান ঘটল আজ। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। জানান, শেষ মুহূর্তে চিকিৎসা নেয়ার মতো আর সাড়া মিলছিল না। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০ ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার দোয়া চাই। আপনারা দোয়া করবেন উনি যেন বেহেশতবাসী হন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থা ভালো না থাকায় তা সম্ভব হয়নি। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দফায় দফায় শারীরিক পরিস্থিতির অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে হাসপাতালের সময় পার করছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। এবছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ৪ মাস পর ৬ মে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফেরেন। দেশনেত্রী ও আপসহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। আর কোনোদিন মাইক্রোফোনের সামনে বলবেন না, প্রিয় দেশবাসী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দর্শক, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, জানাবেন যে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ খবর কি রয়েছে আপনার কাছে? জি হাবিবা, কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এখানে কিন্তু একটা বৈঠক করছেন যে আগামীকালকে আসলে তাদের কর্মীদের প্রতি কী নির্দেশনা থাকতে পারে, কিভাবে বেগম খালেদা জিয়াকে আসলে দাফন করা হবে এবং কিভাবে রাষ্ট্র যে দায়িত্ব নিয়েছে বেগম খালেদা জিয়াকে আসলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, তার সঙ্গে বিএনপি কিভাবে সমন্বয় করবে, এই বিষয়টা নিয়েই কিন্তু আসলে বৈঠক হচ্ছে। বৈঠক শেষে আসলে সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বের হবেন এবং উনি সাংবাদিকদের আসলে সর্বশেষ জানাবেন যে আসলে ভিতরে কি সিদ্ধান্ত হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী আসলে তারা কাজ করবেন। এখন পর্যন্ত কিন্তু বৈঠক চলমান রয়েছে এবং বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বৈঠক আসবে। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সবাই উপস্থিত আছেন, কিন্তু এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ এরা এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমরা ভেতরে খোঁজ নিয়েছিলাম যে আসলে কোনো সিদ্ধান্তে আসলে পৌঁছাতে পেরেছে কিনা বিএনপি এবং আসলে কোনো নির্দেশনা এসেছে কিনা দলীয় কর্মীদের প্রতি, এবং আসলে আগামীকালকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে সেই বিষয়ে আসলে পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত দল নিয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত আসলে নিশ্চিত হওয়া যায়নি। আসলে এখন পর্যন্ত ওভাবে দলের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি এবং রাষ্ট্রীয়ভাবে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে রাজধানী শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আসলে কবরের পাশেই কিন্তু সমাহিত করা হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ পর্যন্ত আমরা জেনেছি। বৈঠক চলছে, বৈঠক চলমান আছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখানে এসে সাংবাদিকদের আসলে জানাবেন যে আসলে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং কী ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। আমি যদি আপনাকে একটু চারপাশটা দেখাতে চাই, আপনি দেখবেন যে আসলে এখানে কিন্তু বিএনপি তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসে আসলে হাজির হয়েছেন। তারা আসলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তারা আসলে সবাই বলছেন বেগম খালেদা জিয়াকে যাতে আল্লাহ বেস্ট নসিব করেন, এরকম কথাই বলছেন। কিছুক্ষণ আগে আসলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এখানে এসেছিলেন। তিনি আসলে স্মৃতি রোমন্থন করেছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে। 2014 সালে বেগম খালেদা জিয়া আসলে তাকে কী নির্দেশনা দিয়েছিলেন সেটিও আসলে আমাদের সঙ্গে তিনি কিছুটা আমাদের কাছে তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া আসলে আপোষহীন ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রিত্ব কখনো চাননি। তিনি আসলে সবসময় যেটা চেয়েছেন তিনি হচ্ছেন দেশের মানুষের কীভাবে উন্নতি হয়, কিভাবে দেশের মানুষ এগিয়ে যেতে পারে, কিভাবে দেশ এগিয়ে যেতে পারে, সেই বিষয়টাই কিন্তু তিনি এখানে চেয়েছেন। আমি কিছুক্ষণ আগেও আপনাকে দেখিয়েছিলাম যে এখানে মহিলা দল থেকে শুরু করে বিএনপির অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসে এখানে হাজির হয়েছেন। কেউ কারো হাতে হয়তো বা তসবিহ আছে, কেউ জায়নামাজেই এখানে বসে গিয়েছেন। তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং বেগম খালেদা জিয়ার জন্য আসলে তারা দোয়া করছেন তাকে যাতে আল্লাহ বেস্ট নসিব করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূলের কিন্তু অন্যান্য নেতৃবৃন্দরাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা খুবই শোকাহত এবং আবেগে আপ্লুত। শুধুমাত্র তারা নয়, এখানে আমরা দেখেছি বিভিন্ন পর্যায় থেকে সাধারণ এবং তারা কিন্তু আসলে বেগম খালেদা জিয়ার বিষয়ে তারা কথা বলছেন। তো হাবিবা, বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে এটাই ছিল সর্বশেষ। বৈঠক শেষে যদি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সেটি আমাদের জানান, পরবর্তী সংবাদে সেটি আপনাকে জানাতে পারব। জি নিশ্চয়ই শামীম, আপনি পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে বৈঠকের সার্বিক বিষয় সম্পর্কে অবগত করতে পারবো। দর্শক, এবারে আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, জানাবেন যে বেগম জিয়ার কবরের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? বেগম জিয়ার মৃত্যুর খবরের পরেই কিন্তু দলীয় নেতাকর্মী সহ সারা দেশের মানুষ কিন্তু শোক প্রকাশ করেছেন। ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা সহ সব স্তরের লোক এবং দেশি বিদেশি বিভিন্ন প্রধানমন্ত্রীরা শোক জানিয়েছেন। আমরা দেখেছি বেগম জিয়ার মৃত্যুর খবরের পরেই কিন্তু তার যে দাফনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তার স্বামী প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই কিন্তু তাকে এখানে দাফন করা হবে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে ইতিমধ্যে কিন্তু তার এই ঘোষণা দেওয়ার পর থেকে যেন জনসাধারণ প্রবেশ করতে না পারেন সেজন্য কিন্তু তারা ভিতরে ব্যারিকেড দিয়ে রেখেছেন। ইতিমধ্যে তার যে এখানে মাপের যে কাজটি চলছে, কবর মাপ এবং এখানে যেখানে কবর দিবেন সেই জায়গাটি আসলে প্রস্তুত করা হচ্ছে। আমরা এখনো দেখতে পাইনি যে কাজ শুরু হয়েছে, তবে আমরা সংশ্লিষ্ট সূত্র থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলেছেন যে কিছুক্ষণ পরে কাজ শুরু করবে। তারপরে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন, এখানে সম্পূর্ণ ড্রোন ওড়ানো নিষেধ করেছেন। আমরা দেখতে পেয়েছি যে এখানে দাফনের খবর শোনার পর থেকেই বিভিন্ন সাধারণ মানুষ তারা কিন্তু এখানে আসছেন এখানে দেখার জন্য যে এখানে কি প্রস্তুতি আসলে চলছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে শহীদ জিয়ার যে মাজার সেখানে কিন্তু উৎসুক জনতা তারা কিন্তু এসে তারা এখানে ভিড় করছেন, তারা দেখার চেষ্টা করছেন তার এখানে যে দাফনের প্রস্তুতি কি হচ্ছে। আমরা জানি যে তিনি আজ সকালে মৃত্যুবরণ করার পরেই কিন্তু তার যে আনুষ্ঠানিকতার সকল কিছু কিন্তু ঘোষণা করা হয়েছে। তার জানাজা আগামীকাল মানিক মিয়া এভিনিউয়ে কিন্তু অনুষ্ঠিত হবে, তারপরে কিন্তু দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির ঠিক পাশেই। তো এখন পর্যন্ত যে কবরের যে খোঁড়ার যে কাজ সেটি কিন্তু এখনো শুরু করা হয়নি। এখানে মাপের যে কাজটি সেটি করছেন, লোকজন এসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে নিরাপত্তা দিয়ে রেখেছেন যেন সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জি নিশ্চয়ই, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আমরা দর্শকদের আরো তথ্য আপনার মাধ্যমে জানাতে পারবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারালো। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। জি.এম. মাহমুদের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিরুহসম ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে বলেও ভাষণে উল্লেখ করেন মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিবেদিত প্রাণ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হওয়ার নয় জানিয়ে প্রধান উপদেষ্টা শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সেই বিষয়েও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। জি.এম. মাহমুদ, আরটিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে এক শোক বার্তায় কথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও তার অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তার জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া চলে যাওয়া জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যেই ক্ষতি জাতি কখনো পূরণ করতে পারবে না। এ সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই শোক, এই ক্ষতি, এটা অস্বাভাবিক, অপূরণীয়। এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না। যে নেত্রী তার সারাটা জীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। সংকটে, শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। আমরা হলাম মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলখানায় নির্যাতন করা হয়েছিল।
তার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট হাসিনা সরকার দায়ী বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। জানান, আগামীকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজাকে কেন্দ্র করে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ সময় উপদেষ্টা পরিষদ বিশেষ সভায় 1 মিনিট নীরবতা ও মোনাজাত করা হয়। সভার শুরুতে 1 মিনিট নীরবতা পালন ও মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়, যা পাঠ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রী মৃত্যুতে শোক বই খোলা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর 2 আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা উনি চলে গেছে। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল রয়েছেন বিএনপি চেয়ারপারসনের মরদেহ। সেখানে হাসপাতালের সামনে ভিড় করছেন শোকাহত জনতা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, জানাবেন যে এভার কেয়ার হাসপাতালের সামনের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? হাবিবা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেতাকর্মীদের ভিড় বাড়ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো হাসপাতালের সামনেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন। সকালেই যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর নেতাকর্মীরা শুনতে পান, তখন থেকেই কিন্তু শুধু রাজধানীর নয়, রাজধানীর আশেপাশের বেশ কয়েকটি জেলা, আমরা যেটি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে লিখেছি, অনেক নেতাকর্মী সেই গাজীপুর থেকে, মাওনা থেকে, নারায়ণগঞ্জ থেকে এসেছেন এবং তারা খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তারা এভার কেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। এবং নেতাকর্মীরা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে দেশের গণতন্ত্র এবং আগামী রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যে ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ করার মতো নয় তারা বলছেন। নেতাকর্মীরা অশ্রুসিক্ত নয়নে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করছেন। বিশেষ করে বেগম খালেদা জিয়ার যে অর্জনগুলো ছিল তার রাজনৈতিক জীবনের, সেই অর্জনগুলো তারা স্মৃতিচারণ করছেন এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার সেই আপসহীন নেত্রী হয়ে ওঠার গল্প নেতাকর্মীরা বলছেন এবং তারা স্মরণ করছেন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়ার যে অনস্বীকার্য অবদান, সেই অবদানের কথা তারা বলছেন। নেতাকর্মীদের আসলে সবাই শোকাহত। এভার কেয়ার হাসপাতালের সামনে একটু শোকের ছায়া নেমে এসেছে। আমরা দেখেছি সকাল থেকে অনেকেই এখানে এসে কান্নাকাটি করছেন এবং কান্নাকাটি করতে করতে অনেকে অসুস্থ হয়ে গেছেন, আমরা সেটা দেখছি। আপনি নিশ্চয়ই, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে একজন নেতা এখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখেছি শুধু বিএনপি বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষরাও কিন্তু এখানে এসে ভিড় করেছেন। দল মতের ঊর্ধ্বে উঠে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 16 বছরের যে আন্দোলন, সে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদের রোশানলে পড়ে যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই নির্যাতনের কারণে আসলে বেগম খালেদা জিয়ার এই নানা ধরনের অসুস্থতা আসলে বৃদ্ধি পায়। বিশেষ করে তাকে হাসপাতালে, এভার কেয়ার হাসপাতালে তিনি দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন, কিন্তু নেতাকর্মীদের অন্যতম একটি দাবি ছিল বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো। কিন্তু বিগত সরকারের আমলে আমরা যেটি দেখেছি যে তাকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। সবশেষ 5 আগস্টের পর বেগম খালেদা জিয়া
লন্ডনে চিকিৎসা নিতে যান এবং চলতি বছরের জানুয়ারিতে তিনি লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ 4 মাস তিনি চিকিৎসা শেষ করে বেশ খানিকটা সুস্থ হয়ে কিন্তু দেশে ফিরে এসেছিলেন এবং তারপরে তিনি বিভিন্ন সময়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন। আমরা দেখেছি বেশ কয়েকটি বিএনপির জনসভায় বেগম খালেদা জিয়া কিন্তু ভিডিও বার্তায় নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিয়েছেন। সবশেষে আমরা কিন্তু সশস্ত্র বাহিনী দিবসে সশরীরে বেগম খালেদা জিয়া আসলে উপস্থিত হয়েছিলেন। তার কিছুদিন পরেই বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তিনি নিয়মিতই কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। এরপরে কিন্তু নানা সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল দেশে আসেন, বিশেষ করে লন্ডন থেকে, যুক্তরাষ্ট্র থেকে, এছাড়াও চীন থেকে কিন্তু একাধিক চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। দলের পক্ষ থেকে কিন্তু এই সবশেষ কিন্তু বেশ কয়েকবার পুনরায় বিদেশে নিয়ে যাওয়ার জন্য তাকে চেষ্টা করা হয় এবং এয়ার অ্যাম্বুলেন্স সহ সব ধরনের প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছিল সে সময়। এছাড়াও বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল এবং তাদের প্রস্তুতিও ছিল। আমরা শেষ সময়ে এসে দেখেছি যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং তারপর থেকেই বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য পিজিআর এবং এসএসএফ এর সদস্যরা হাসপাতালের সামনে এবং ভিতরে দায়িত্ব পালন করে আসছিলেন। সব মিলিয়ে সবার চেষ্টা আসলে ব্যর্থ করে দিয়ে বেগম খালেদা জিয়া আজ সকাল 6টার দিকে তিনি ইন্তেকাল করেন এবং এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর থেকে কিন্তু নেতাকর্মীদের ঢল নামতে শুরু করে। ইতিমধ্যেই হাসপাতাল প্রাঙ্গণের সামনে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন, সেই সাথে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন হাসপাতালের সামনে এবং ভিতরে কিন্তু এসএসএফ এবং পিজিআর এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সাদা পোশাকেও গোয়েন্দা সংস্থার লোকজন দায়িত্ব পালন করছেন। এখানে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য তারা চেষ্টা করছেন। নেতাকর্মীদের পাশাপাশি আশেপাশের যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা আসলে কোনো দল করেন না, বিশেষ করে বিএনপির মতাদর্শী নয় এমন অসংখ্য মানুষও কিন্তু হাসপাতালের সামনে এসেছেন, ভিড় করছেন যে বেগম খালেদা জিয়াকে আসলে এক নজর দেখা যায় কিনা। অশ্রুসিক্ত নয়নে আসলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন। সেই সাথে আগামীকাল ইতিমধ্যে কিন্তু জানানো হয়েছে আগামীকাল জোহরের পর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপরেই তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে এবং সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বলে ইতিমধ্যেই কিন্তু জানানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়াও শোক বইয়ে স্বাক্ষরের একটি কর্মসূচি বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 3 দিনব্যাপী এই শোক বইয়ে স্বাক্ষরের কর্মসূচির জন্য কিন্তু তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে 3 দিনের শোক কর্মসূচি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামীকাল কিন্তু সারা দেশে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে কিন্তু শুধু বাংলাদেশ নয়, ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি শোক প্রকাশ করেছেন। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু শোক ঘোষণা করেছেন। এছাড়াও বিভিন্ন দেশের পক্ষ থেকে কিন্তু শোক ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়ার কারণে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, নেতাকর্মীরা বলছেন সেই ক্ষতি হয়তো তারা পুষিয়ে তুলতে পারবেন না। তবে বেগম খালেদা জিয়া যে জন্য সারা জীবন সংগ্রাম করেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেই সংগ্রাম আসলে তারা চালিয়ে যাবেন বলে নেতাকর্মীরা বলছেন এই শোককে তারা শক্তিতে রূপান্তরিত করবেন। বেগম খালেদা জিয়ার সেই স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এর পরবর্তী এই স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যে ভূমিকা ছিল সেই আন্দোলনের ভূমিকাকে স্মরণ করে তার দেখানো পথে
এই বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার এই শোককে শক্তিতে রূপান্তরিত করবেন বলে নেতাকর্মীরা কিন্তু প্রত্যয় ব্যক্ত করছেন। তো হাবিবা, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। জি রফিক, আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। বিএনপির সঙ্গে সমন্বয় করে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আয়োজন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিএফএফ প্রধান ব্রিগেডিয়ার শামসুল আলম বলেন, দলীয় অবস্থান থেকে সরকারকে সহায়তা করা হবে, তবে মরদেহ গুলশানে নেয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এসব কথা বলেন। পুরো জায়গাটুকু খুব কনজেস্টেড স্পেস, সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেই জায়গাটা সিলেক্টেড পিপল থাকবেন, আর কারা থাকবেন সেটা পার্টি ডিসিশন দিবেন, পার্টি জানিয়ে দিবেন যে কারা কারা থাকবেন। এভারকেয়ার থেকে জানাজার আসার যে পুরো জায়গাটাই আমাদের নেতাকর্মী এবং জনসাধারণের জন্য শ্রদ্ধার জায়গা হিসেবে আমরা ট্রিট করব, কারণ আপনারা যারা বুঝেন এটা তো কল্পনাও করা যাবে না কালকে কি পরিমাণ লোক আপনার রাস্তায় দেখবেন। একটা মানুষ কতটা দূরদর্শী হতে পারেন, কত দিকেই বা নিজের ঔজ্জ্বল্য ছড়াতে পারেন। ব্যক্তিভেদে প্রশ্নের উত্তর হয়তো ভিন্ন, কিন্তু নামটি যদি হয় বেগম খালেদা জিয়া, সব প্রশ্নের উত্তরই ছাড়িয়ে যায় সীমা। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা, স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কোনো জায়গায় নেই তার অবদান। আজ সেই মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। সমাপ্তি ঘটল আপোষহীন সংগ্রামের দীর্ঘ এক অধ্যায়ের। খান আলামিন জানাচ্ছেন সেই অধ্যায়েরই খানিকটা। মরণ আছে বলেই বিরহ বিষাদে বিষণ্ণ হয় মন, কিন্তু কোনো কোনো মৃত্যু যদি রেখে যায় অসংখ্য অমর কীর্তি, তাহলে সেখানেও থাকে শান্তির পরশ, জাগে অনন্ত আনন্দ। তেমনই একটি মৃত্যু হয়েছে। ৮০ বছরের সমৃদ্ধ জীবনের ইতি টেনে বিদায় বলেছেন মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বর্ণাঢ্য জীবনের শুরু ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিস্তা বিধৌত দিনাজপুরের মুদিপাড়ায়। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশের পর একই বছর জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। ১৯৮১ সালে দেশি বিদেশি ষড়যন্ত্রে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। পরের বছর সামরিক অভ্যুত্থানে এরশাদ ক্ষমতা দখলের পর গণতান্ত্রিক আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। গঠন করেন ৭ দলীয় জোট। শত প্রলোভন আর হুমকিকে উপেক্ষা করে এরশাদ হটাও আন্দোলনকে চূড়ান্ত রূপ দিয়ে ফিরিয়ে আনেন সংসদীয় গণতন্ত্র। ৯১ নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়ে খালেদা জিয়ার নেতৃত্বে তৃতীয়বারের মতো সরকার গঠন করে বিএনপি। তবে 1/11 এবং তার পরবর্তী সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার লড়াই নতুন করে শুরু করতে হয় বেগম জিয়াকে। জেল, জুলুম, হামলা, মামলায় খালেদা জিয়াকে বিপর্যস্ত করে তোলেন শেখ হাসিনার স্বৈরাচার সরকার। তবে শিক্ষার্থী জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট হাসিনা। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা
আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের পর দীর্ঘ কারাভোগ আর সুচিকিৎসার অভাবে বহুমুখী রোগে আক্রান্ত বেগম জিয়া লন্ডনে গিয়ে চিকিৎসা নেন, ফিরে আসেন কিছুটা সুস্থ হয়ে। গণতন্ত্র উত্তরণের এই গুরুত্বপূর্ণ যাত্রায় অবশেষে থেমে গেলেন বেগম খালেদা জিয়া। তবে তার আদর্শের যাত্রা থামবে না, বয়ে যাবে আবহমান কাল। আপসহীন এই দেশনেত্রীকে মনে রাখবে বাংলার গ্রাম, গণতন্ত্রকামী মানুষ, বাংলাদেশ, এমনকি গোটা বিশ্ব। খান আলামিন, RTV। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। 1996 সালের সংক্ষিপ্ত সময় এবং সর্বশেষ 2001 থেকে 2006 সাল পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এই 3 মেয়াদে তার সরকার দেশের অর্থনীতি, শিক্ষা ও অবকাঠামো খাতে যুগান্তরী পদক্ষেপ ও উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিল। তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। স্বৈরশাসক এরশাদের পতনের পর সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রায় জনগণের ভোটে 1991 সালে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েন বেগম খালেদা জিয়া। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ ও জনগণের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্তের মূল উৎস। ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়ার সরকার অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটে। মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন এবং রাজস্ব আদায়ে যুগান্তকারী ভ্যাট ব্যবস্থা চালু হয় 1991-92 অর্থ বছরে। শিক্ষা খাতে এই মেয়াদে বড় ধরনের পরিবর্তন আসে। 1992 সালের 1 জানুয়ারি থেকে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়। একই বছর উচ্চশিক্ষার প্রসারে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নারী শিক্ষাকে উৎসাহিত করতে 1994 সাল থেকে মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। অবকাঠামো খাতে দেশের অন্যতম বৃহৎ প্রকল্প যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে বেগম জিয়ার সুদূর প্রসারী পরিকল্পনায়। 1996 সালে বেগম জিয়ার দ্বিতীয় মেয়াদ ছিল অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র কয়েক দিনের। এই মেয়াদের মূল অর্জন ছিল রাজনৈতিক স্থিতিশীলতার পথ তৈরি করা। সে বছর সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই সাংবিধানিক পদক্ষেপের মাধ্যমে তিনি ক্ষমতা হস্তান্তর করেন, যা ছিল ক্ষমতা বদলের এক শান্তিপূর্ণ নজির। 2001 সালে বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই মেয়াদে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারের অন্যতম লক্ষ্য ছিল গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা জোরদার করা। এই সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি যেমন বয়স্ক ও বিধবা ভাতা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়। যুবকদের স্বাবলম্বী করতে 2001 সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করেন খালেদা জিয়া। 2004 সালে দেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা প্রণয়ন করা হয়, যা পরবর্তী সময়ে ডিজিটাল বিপ্লবের ভিত্তি তৈরি করে। বিদ্যুৎ খাতেও নজর দেওয়া হয় এবং 2006 সাল নাগাদ লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে আসে। 2004 সালে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার অর্থাৎ মহাখালী ফ্লাইওভারের উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেয়াদে পরীক্ষামূলকভাবে কমিউনিটি ক্লিনিক স্থাপন শুরু হয়। বেগম খালেদা জিয়ার 3 মেয়াদের শাসনামলে গৃহীত উদ্যোগগুলো দেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে দেশের উন্নয়ন অগ্রগতিতে যে অবদান বেগম খালেদা জিয়া রেখেছেন তা লেখা থাকবে ইতিহাসের স্বর্ণাক্ষরে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। রুদ্র রফিক, RTV, ঢাকা।
দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন আরটিভির বার্তার প্রধান সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। জনাব ইলিয়াস হোসেন, আমাদের আপসহীন নেত্রী চলে গেছেন, দেশের অভিভাবক, বাংলাদেশের অভিভাবক, তিনি চলে গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। তো তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে এই এত অল্প সময়ে আলোচনা করা আসলে সম্ভব নয়। তবুও আমরা জানতে চাইব যে তার এই যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপসহীন নেত্রী হয়ে ওঠা, এই পথ পরিক্রমা কতটা সহজ ছিল, এই অংশটি যদি একটু বলতেন আমাদেরকে। এটি আপনি বলছেন আসলেই এত কম সময়ে তার জীবন আলোকপাত করা সম্ভব না। উনি বাংলাদেশের বয়স হচ্ছে 54 মতো, আর ওনার রাজনৈতিক কেরিয়ার হচ্ছে 45 বছরের। তো আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতির বেশিরভাগটা জুড়েই বেগম খালেদা জিয়ার নাম, তার সংগ্রাম, তার সরকারি দলে থাকা, বিরোধী দলে থাকা, মানে এমন কোনো একটা জায়গা পাবেন না যেখানে খালেদা জিয়াকে আপনি স্মরণ করবেন না। তার নানান রকম অবদান রয়েছে। আপনি স্পেসিফিক জানতে চেয়েছেন আপসহীন নেত্রী হয়ে ওঠার পেছনের গল্পটা। আপনি জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটি বিপদগামী কিছু সেনাদের একটা ব্যর্থ অভ্যুত্থানে মারা যান, এরপরের থেকেই বিএনপির নেতৃত্বে ছিলেন তখনকার আব্দুস সাত্তার, যিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। ওনার নেতৃত্বে বিএনপি চলছিল, কিন্তু একাধিক বিভক্তির আশঙ্কা দেখা দেওয়ায় যারা পোর খাওয়া নেতৃবৃন্দ, তারা তাকে অনেকটা সাধারণ গৃহবধূ ছিলেন বেগম খালেদা জিয়া, তাকে অনেকটা অনুরোধ উপরোধের মাধ্যমে রাজনীতিতে নিয়ে আসেন। এবং তিনি প্রথম দিকে অনেকেই সন্দিহান ছিলেন যে একজন সাধারণ গৃহবধূ এত বড় একটি দলের নেতৃত্ব কিভাবে দেবেন, এবং সেই দলের মধ্যে অনেক ঝানু রাজনীতিবিদ আছে, তাদের সবাইকে এক করে দল পরিচালনা করা। উনি খুব দ্রুততম সময়ে তার নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, এবং তার নেতৃত্বের শুরুতেই উনি হোঁচট খান যখন জোর করে বিএনপির কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয় সাবেক স্বৈরাচারী শাসক হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সেই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে তাকে রাজপথে নামতে হলো। তার অনভিজ্ঞ একজন রাজনীতিবিদ হিসেবে উনি রাজপথে যে শুরু করলেন সংগ্রাম, ওর মাধ্যমেই তিনি একজন আপসহীন কঠোর নেত্রী যে এটির দিকে চলে আসলেন। এবং আপনি দেখবেন যে 82 পরের থেকে যে এই আন্দোলনে যখন উনি শুরু করেন, 86 দিকে গিয়ে আপনার তখন বিএনপি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছিলেন শেখ হাসিনা, আর বিএনপি নেতৃত্ব দিচ্ছিলেন খালেদা জিয়া। দুই দলই একত্র হয়ে বসে তারা ঠিক করেছিল যে 86 সালে যে নির্বাচন ঘোষণা করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ, এই নির্বাচনে তারা যাবেন না। এবং এই শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দানে খুব বড় গলায় বললেন যে যারা এই নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে ধিকৃত হবে। তো সেই নির্বাচনে পরবর্তীতে রাতারাতি পল্টি দিয়ে শেখ হাসিনা সেই নির্বাচনে যায়, এবং জাতীয় বেঈমান হিসেবে তারা আখ্যায়িত করে। খালেদা জিয়া সেই নির্বাচনে যায় না, এবং বিভিন্ন সময় উনি কারা নির্যাতিত হন, গৃহবন্দী হন, এবং এরশাদের হেন কুটচাল নেই যে তাকে বিপর্যস্ত করার চেষ্টা করেননি, কিন্তু কোনো কিছুতেই সে দমে যাননি। আমরা শেষ পর্যন্ত দেখেছি স্বৈরাচারীর যে শেখ হাসিনা, তার আমলেও কিন্তু তিনি বারবার জেলে গিয়েছেন এবং কখনোই আপোষ করেননি, তিনি দেশ ছেড়ে যাননি কখনো। তো এই যে তার একটা বিশেষ করে ওই 1986 সালে উনি যে তার কথা রাখলেন, আর শেখ হাসিনা তার কথা রাখতে পারলেন না, এই সময়েই ওনাকে দেশের মানুষ এবং তার রাজনৈতিক দলের নেতারা তাকে আপসহীন নেত্রী হিসাবে অভিহিত করে। এবং সেই যে তিনি আপসহীন নেত্রী হলেন, পরবর্তীতে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নেও তিনি আপসহীন থেকেছেন। আপনি জানেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারত অনেক বড় দেশ, তারা নিজেদের বেলায় গণতন্ত্রের যে চর্চা করে, বাংলাদেশে অনেক সময় সেই গণতন্ত্র চর্চা ব্যাহত হওয়ার পেছনে তাদের হস্তক্ষেপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। তো সেই আধিপত্যবাদের বিরুদ্ধেও খালেদা জিয়া সবসময় আঙুল উঁচিয়ে কথা বলেছেন যে আমরা ছোট হতে পারি, আমরা দরিদ্র দেশ হতে পারি, কিন্তু আমাদের আত্মমর্যাদা আছে। স্বাধীনতা সার্বভৌমের প্রশ্নে উনি অটল থেকেছেন সবসময়। এবং উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, এবং তার যে ভূমিকা, এবং সেখান থেকে তিনি শিখেছেন দেশপ্রেম কাকে বলে। জিয়াউর রহমানও আপনি জানেন যে খুব সাধারণ জীবনযাপন করেছেন, ক্ষমতা হাতে থাকার পরেও তিনি মানুষের পাশে থেকেছেন, জনগণের পাশে থেকেছেন। সেখান থেকে তিনি শিক্ষা নিয়েছেন যে মানুষকে ভালোবাসলে, দেশের জনগণকে ভালোবাসলে তার কোনো কমতি থাকে না। যে কারণে আপনি একটু আগে যেটি বলছিলেন, বিভিন্ন সময় রাজনৈতিক চাপ এসেছে, তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে, তাকে রাজনীতি থেকে বিযুক্ত করা হবে, মাইনাস করা হবে, নানান কিছু বলেছেন। আর ওনার বিপরীতে, ওই কথাগুলোর বিপরীতে সবসময় তিনি বলেছেন যে আমার বাইরে কোনো দেশ নেই, বাইরে কোনো জায়গা জমি নেই, আমার স্বজন নেই, আমি স্বজন, আমার এই দেশবাসী আমার স্বজন। কোনো কিছুতেই তিনি দেশ ছেড়ে যেতে চাননি কখনো। এবং লক্ষ্য করবেন যে ওনার যে রাজনৈতিক যে দর্শন, সেক্ষেত্রে দেশের উন্নয়ন রাতারাতি খুব মেগা প্রজেক্ট নিয়ে যে উন্নয়ন করে চমক দেখাতে হবে সেটা তিনি করতে চাননি। যেমন নারী শিক্ষায় ওনার যে ভূমিকা,
ওনার রাজনৈতিক আদর্শের সাথে যারা বিরুদ্ধ, যারা তার পক্ষে না, তারাও তাকে সালাম জানায় ওই কারণে যে নারীদেরকে যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তিনি যেটি চালু করেছিলেন। এবং উনি একবার একটা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছিলেন, ওই ইন্টারভিউ তাকে জানতে চেয়েছিলেন সাংবাদিক, যে আপনার তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিদেশে যান, কি দৃশ্য দেখতে আপনার ভালো লাগে? উনি বলেছিলেন যে ওই যে গ্রামের আলপথ ধরে যে স্কুল ড্রেস পরে মেয়েরা লাইন ধরে স্কুলে যায়, এটা দেখতে তার খুব ভালো লাগে। তো আপনি লক্ষ্য করবেন যে খালেদা জিয়া কথায় কথায় উদ্ভট বা উত্তেজিত হয়ে উঠতেন না, শান্ত স্থির থেকে উনি আপোষহীনতার চর্চা করতেন। এবং তার যে ব্যক্তিত্বে, এই ব্যক্তিত্বের কারণেও অনেক সময় অনেক লোক তার কাছে গিয়ে আর ধরেন আপনার বেয়াদবি করার সুযোগ পায়নি। তার কাছে গিয়েছে হয়তো অনেক রাগ ক্ষোভ নিয়ে গিয়েছে, তার সাথে আলোচনা করে শান্ত হয়ে এসছেন। এবং দেশ জাতি প্রশ্নে বরাবরই এবং আমৃত্যু তিনি আপোষহীনতার পরিচয় দিয়েছেন। সে কারণেই তাকে সবাই আপোষী নেত্রী বলে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। আমরা আসলে এত অল্প সময় আলোচনা শেষ করতে পারছি না। আমাদের দুপুর 3টায় বিশেষ বুলেটিন থাকবে, নিশ্চয়ই সেই বুলেটিনে আমরা আরো কিছু বিষয়, এই বর্ণিল রাজনীতিবিদের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারবো বিস্তারিত। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।